মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে সহযোগীদেরও। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা, দেশে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার, বললেন আবির খসরু। ৮ মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। শপথ নিলেন নতুন উপদেষ্টা সিআর আবরার, শিক্ষা খাতের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার। 10 মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা, জানালেন ওয়াহিদ উদ্দিন। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেল দুদক, জড়িত অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 288 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর দ্রুতই তাদের বিচার কাজ শুরু হওয়ার বিষয়েও আশাবাদী প্রসিকিউশন। 6 months ago, Sheikh Hasina. এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বললেন, শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিচার হবে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের হাতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শুধু শেখ হাসিনা নন, তার পরিবার, তার ঘনিষ্ঠ সহযোগী এবং যারা তাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, একজন ব্যক্তি এবং তার পুরো প্রশাসন প্রতিদিন এই ধরনের ভয়ঙ্কর কাজ করত। আয়নাঘরগুলো যখন আপনি নিজে চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন সেখানে হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এসব জায়গা জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের কক্সবাজারের জন্য বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তারা। চিফ প্রসিকিউটর বলছেন, রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দেওয়া করতেই পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে কোনো চাপ আমলে নেওয়া হবে না। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলার অগ্রগতি বিষয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাবেক 2 কূটনীতিক। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিচার নিশ্চিতের আগে নির্বাচন নিয়ে কথা না বলতে এনসিপি নেতার আহ্বানের পর শুরু হয় নতুন বিতর্ক। যদিও গণহত্যার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচন ইস্যু না মেলানোর পক্ষে মত বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের। আদালতের বাইরে শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করতে পারবে না বলেও মন্তব্য তার। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব
সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিন ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের এই 2 সদস্য। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এদিন গাজীপুরের হৃদয় হত্যা মামলায় পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 15 জুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। শিক্ষা খাতের সমস্যা সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সকালে বঙ্গভবনে শপথ গ্রহণের পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, 10 মার্চের মধ্যেই সব বই পাবে শিক্ষার্থীরা। বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। অন্তর্বর্তী সরকারের নতুন মুখ হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার, যিনি CR আবরার নামেই অধিক পরিচিত। বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করেই বঙ্গভবন থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন CR আবরার। সেখানে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সঙ্গে নিয়ে দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়াহিদুদ্দিন বলেন, আগামী 10 মার্চের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেবে সরকার। এখন যে সমস্যা হয়েছে সেটা হলো বিতরণের কিছু সমস্যা দেখা দিয়েছে। এর কারণ হলো যে অনেক স্কুলে আসলে যত ছাত্র তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদাটা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরও কম হয়, কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব হয় হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সবার সহযোগিতায় বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব, সেই গুরু দায়িত্ব আমরা পালন করব। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্ষেত্র গড়তেও কাজ করতে চান বলে জানান CR আবরার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পেও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে ভোগান্তি কমাতে অনেকেই আগে ভাগে সেরে নিচ্ছেন ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইমুনা, আজ রমজানের চতুর্থ দিন, আর কিছুক্ষণ পরেই আসলে ইফতারের সময়, তাই এই মুহূর্তে ক্রেতা সমাগম কিছুটা কম দেখতে পেলেও আমরা দিনভর দেখেছি অনেকেই আসলে ঈদের আগ মুহূর্তের যেই ভোগান্তি বা যেই ভিড় সেটিকে এড়ানোর জন্য রমজানের শুরুতেই কেনাকাটা করতে এসেছেন রাজধানীর শপিং মলগুলোতে। তারা যেটি বলছেন যে একে তো রমজানের ঈদটি এবার পড়েছে গরমের মধ্যে এবং সেই সাথে উৎসবের ব্যাপার, তাই উৎসব এবং গরম দুটোকেই সামঞ্জস্য রেখে তারা আসলে যেই ফেব্রিকগুলোর প্রতি বেশি আকর্ষণ দিচ্ছেন সেগুলো আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এখনও সেই অর্থে ক্রেতা সমাগম না দেখা দিলেও তারা আসলে অপেক্ষা করছেন ছুটির দিনের জন্য। তারা ছুটির দিনের জন্য যে অপেক্ষাটি করছেন আর মাত্র একদিনের মধ্যেই তারা আশা করছেন যে তাদের দোরগোড়ায় বেশ ক্রেতা সমাগম হবে। এবং ক্রেতারাও যেটি জানিয়েছেন যে আসলে যারা এখন কেনাকাটা করছেন তাদের প্রধান উদ্দেশ্য আসলে ভিড়টাকে এড়িয়ে কিছুটা যাতে করে উৎসবের মাঝে কোনো প্রকারের কোনো ধরনের আসলে তারা উৎসব এবং গরম দুটোকে মাথায় রেখে আসলে আগে থেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন। যদিও বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত সেই অর্থে তারা ক্রেতা সমাগম দেখতে পাচ্ছেন না। তার মধ্যেও আসলে আমাদের সাথে যাদের সঙ্গেই কথা হয়েছেন খুদে সদস্যকে নিয়ে পরিবারের সকলের জন্য কেনাকাটা করতে এখনই আসলে অনেকেই চলে এসেছেন। যদিও কিছুক্ষণ পরেই মাগরিবের আজান পড়ে যাবে বলে এই মুহূর্তে কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা ক্রেতাদের সমাগম। তো রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। রমজানের শুরু থেকে তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ভরসা ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলা। শুধু আবাসিকেই নয়, ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। ইফতার বানানোর তোড়জোড় থাকলেও বাদ সেধেছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর কাঁঠাল বাগানের এই গৃহবধূ তাই রান্না করেন ঘরে তৈরি চুলার সাহায্যে। গ্যাস অনিশ্চয়তা আসবে যে কোনো গ্যারান্টি নেই। রোজা রেখে মানুষ যদি এরকম রান্না বাড়ির জন্য এত অনিশ্চয়তায় ভুগে তা তো অনেক সমস্যা। শুধু এই গৃহিণী নন, তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর কাঁঠাল বাগান, কলা বাগান, হাতিরপুল, সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে ইলেকট্রিক সিলিন্ডার কিংবা লাকড়ির চুলায়।
মন্ত্রণালয়। মাস শেষে গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রোজার আগে রাত 3টার সময় পাক করা লাগে। 8টা থেকে কোনো গ্যাস থাকে না, রাত 9টায় আছে, তাও নিবে আর জ্বলে। এদিকে রমজানের শুরুতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। গাড়িগুলোর এই সারি রাজধানীর মগবাজার পাম্প স্টেশনে। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও মালিকরা। ভোগান্তি তো আছে, প্রচুর সিরিয়াল হয়। প্রেসার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। যদি প্রেসারটা ভালো পাওয়া যায় তাহলে অতক্ষণ টাইম লাগে না। তিতাস বলছে চাহিদার তুলনায় প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম থাকায় গ্যাসের এ সংকট। তবে অচিরেই সমস্যার সমাধান হবে বলে দাবি তাদের। পেট্রোনালাকে আসলে আমাদের জন্য প্রতিদিন 1960 মিলিয়ন গ্যাস আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আমাদের মোটামুটি স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন আসলে পাচ্ছি অনেক কম। গতকাল আমরা পেয়েছি 1500-র কাছাকাছি। গত 3-4 দিনে যে সমস্যাটা ছিল, চাচ্ছে আরেকটু ভালো গ্যাস পাওয়া যাবে রমজান মাসে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি রাজধানীবাসীর। গ্যাস নিয়ে এ মাসে ভোগান্তি যেন না পোহাতে হয়, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডালসহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা। রমজানে অসাধু ব্যবসায়ীদের দাম বাড়ানোর পায়তারায় যখন অস্থির নিত্যপণ্যের বাজার, তখন ক্রেতাদের স্বস্তি দিতে গায়ের দামের চেয়ে কম মূল্যে সয়াবিন তেল, চিনি, ডালসহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সেগুনবাগিচা, মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। দেয়া হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172, 2 লিটার 344 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আধা কেজি গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা, আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। 345 টাকা পাইলাম, বাজারে একটু দামটা বেশি, তাই সব মিলে একটু আমাদের সুবিধা হয়েছে। 375 টাকা দিয়ে কিনছি, এটা বাজারের দাম আছে 420 টাকা। একবারে নেওয়া যায়, আটাটাও ভালো আছে, জিনিস ভালো। সিটি গ্রুপ থেকে এখানে এসেছে এবং তারা সাশ্রয়ী মূল্যে বাজার থেকে কিছু কম দামে পণ্য দিচ্ছে। ভোক্তাদের হাতের নাগালে পণ্য পৌঁছাতে নিজেদের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। কোনো লিমিট নাই যে আপনি 2টা নেবেন 3টা নেবেন, এরকম না, যে যেভাবে পারে নিতে সেভাবে আমাদের কোম্পানি আমাদের সার্ভিস দিচ্ছে। ছাড়াটা বলতে গেলে ব্যাপক, কারণ আমরা 4টা লোক সামাল দিতে পারতেছি না। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। চলবে পুরো রমজান মাস জুড়ে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বিএসসিসি ভবন ছেড়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসসিসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে সকালে রাশেদ মাকসুদ সহ অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করেন সংস্থাটির কিছু কর্মকর্তা। এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসসিসি ভবনে পুলিশ ও সেনাবাহিনী যায়। তাদের সহায়তায় বিকেল 3:30টার পর বিএসসিসি চেয়ারম্যান বাইরে বের হন।